আপকি আদালতে ক্রিকেট স্টার গৌতম গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি খুব তাড়াতাড়ি রেগে যান। গৌতম, যখনই আমরা আপনাকে ফিল্ডে দেখি তখন আপনাকে দেখে রিল্যাক্সড মনে হয় না, মুখে রাগ দেখা যায়, চোখেও রাগ দেখা যায়। মেবি ওটা রাগ নয়, ওটা হয়তো প্যাশন। অনেকবার ওর মধ্যে যদি প্যাশনে যদি আপনার মনে হয় যে অনেক সময় রাগ হয়ে যায়, বিকজ ইটস এ ডিজায়ার টু উইন। আর যদি আপনি ইন্ডিয়ার হয়ে খেলছেন তাহলে আপনি এটা ভাবতে পারবেন না যে ভেতরে গিয়ে এনজয় করবেন। মেবি জেতার পরে বা রেজাল্টের পর, ম্যাচের পর আপনি যত খুশি মজা করবেন, কিন্তু আমার পার্সোনাল মতামত যে যখন আপনি ম্যাচ খেলছেন নিজের দেশের জন্য, তখন আপনি অত মজা করতে পারেন না ফিল্ডে, কারণ এটা আপনার কাজ, কারণ মানুষের একটা এক্সপেকটেশন আছে আপনার থেকে। তাই যখন আপনি মাঠে নামবেন আপনার 100% দিন, আর তারপর আপনার কাছে পুরো সময় রয়েছে মজা করার জন্য। মহেন্দ্র সিং ধোনি আপনাকে বোঝাননি যে ক্যাপ্টেনকে কুল কি করে থাকতে হয়? না স্যার, সবার আলাদা পদ্ধতি আছে। ওনার নিজের পদ্ধতি আছে, যেভাবে উনি রিল্যাক্স করেন, ওনার নিজের পদ্ধতি আছে ম্যাচ খেলার। আমি কখনো কাউকে এটা দেখে এরকম ভাবি না যে উনি এরকম করছেন মানে আমাকেও এটাই করতে হবে। আই থিঙ্ক আমার নিজের আলাদা পদ্ধতি আছে, যে পদ্ধতিতে আমি সবসময় শুরুর দিন থেকে একইভাবে ক্রিকেট খেলেছি। আমি সবসময় শুনেছি, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে রেজাল্ট আপনার হাতে নেই, আপনি শুধু আপনার 100% দিন, বাকি যা হবে দেখা যাবে। কিন্তু আমি ফিলসফির সেই ছেলে যার মনে হয় আমার জন্য জেতাটা খুবই গুরুত্বপূর্ণ, জেতা। বিকজ আলটিমেটলি আপনি যত খুশি চেষ্টা করুন না কেন, যদি আপনি ম্যাচ হেরে যান আর ফিরে আসেন, তাহলে আপনি কোনো কিছুতেই আনন্দ পাবেন না। সে আপনি যতই 100% দিয়ে থাকুন না কেন, 200%ও দিন না কেন, আপনি যখন মাঠে নামেন তখন দুটো টিম খেলে, একটা জেতাটা জরুরি। তো আমি যখন জিতবো তখনই আমি খুশি হতে পারবো। এটা নয় যে আমি আমার খুব চেষ্টা করলাম, খুব ভালো ক্রিকেট খেললাম, কোনো ব্যাপার নয় যদি জিততে না পারি। ফর মি উইনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি মাঠে জেতার জন্যই নামি। আর তারপর তো মজা করাই যেতে পারে, কিন্তু ওই 6-7 ঘন্টা যখন আমি ফিল্ডে থাকি তখন আমার মাথায় শুধু ক্রিকেটই চলে, আর সেই সময় জেতাটাই আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এমন কোন ম্যাচ ছিল যেটা হেরে গিয়ে আপনার ভীষণ দুঃখ হয়েছিল? একটা ম্যাচ যেটা সম্পূর্ণ মনে আছে, চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের এগেনস্টে। আই থিঙ্ক ওই ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল, যেটাতে আমি 57 করে রান আউট হয়ে গিয়েছিলাম। ওই ম্যাচ আমি অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু ওটা আমি ভুলতে পারি না। বিকজ আমরা অনেকদিন পর পাকিস্তানের সঙ্গে ওই ম্যাচ খেলেছিলাম, আর ইউনুস খানের কমেন্ট ছিল ওই ম্যাচের আগে যে ইন্ডিয়াকে হারানো এই ম্যাচে ওদের একটা স্বপ্ন। তো অবভিয়াসলি ওটা আমাকে মোটিভেটও করেছিল, কিন্তু যেভাবে আমি ওই ম্যাচে ব্যাটিংও করেছিলাম, সেই ম্যাচে আমি যেভাবে রান আউট হই, ব্যাপারটা বোধহয় আমাকে এখনো পর্যন্ত আমি ভুলতেই পারিনি। ওই ম্যাচে আমাদের জেতা উচিত ছিল, আর আমরা হেরে যাই সাউথ আফ্রিকাতে। আপনার ওই রান আউটটা মনে আছে, কিন্তু জনতার মনে আছে যে শাহিদ আফ্রিদির সঙ্গে 2007-এ আপনার যে ঝামেলা হয়েছিল। দেখুন, হেড অফ দ্য মোমেন্টে যদি আপনি দেখেন, হেড অফ দ্য মোমেন্টে অনেক কিছুই হয়। যেমন আমি আপনাকে বললাম যে ল্যাঙ্গুয়েজ সেম ইন্ডিয়া আর পাকিস্তানের, তাই অনেক কিছুই এমন হয় যে খুবই সেগুলো পার্সোনাল হয়। তো এসব ব্যাপার চলতেই থাকে, কিন্তু মেবি ওই সময়ের পরে আমি এটা বুঝতে পেরেছিলাম যে সেই সময় আমি যখন ফর্মে ছিলাম, যদি তারপরে আমাকে ব্যান করে দেওয়া হতো আর ইন্ডিয়া ওই ম্যাচ পরের 2-3টে ম্যাচ হেরে যেত বা 1-2টো ম্যাচ হেরে যেত, তাহলে আমি নিজেকে সব থেকে বেশি দোষারোপ করতাম। দেখুন, সেইসব আমি বলতে পারবো না, বিকজ ওগুলো খুবই পার্সোনাল ছিল। ওটা এমন যে এমন ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয়েছিল বা যা এক্সচেঞ্জ অফ ওয়ার্ডস হয়েছিল। তো ইটস হ্যাপেন্ড ইন ক্রিকেট, স্পেশালি পাকিস্তানের সঙ্গে যখন গালাগালিটা এমন ছিল জনতার সামনে বলা যায় না। একদম। আর এর কিছুদিন পর কামরান আকমালের সঙ্গেও ঝামেলা হয়েছিল। দেখুন, কামরান আকমাল আমার ভালো বন্ধু। এমন নয় যে কামরান আকমাল আমার বন্ধু নয়, কিন্তু অন দ্য ফিল্ড অনেকবার এমন হয়েছে, ওরাও জেতার জন্য পুরো চেষ্টা করছে আর আমরাও করছি। আর সেটা এমন একটা স্টেজে ম্যাচ ছিল যেখানে আমি একটা শট মেরেছিলাম আর ও আপিল করেছিল, যেখানে আমি নট আউট ছিলাম। তো আমি ওকে বলেছিলাম যে আমি নট আউট, ফালতু আপিল করার দরকার নেই, এমনই কিছু একটা কথা হয়েছিল। তো তখন ও জাস্ট খুব রেগে গিয়েছিল, ওই কনভারসেশনটা হিটেড হয়ে গিয়েছিল। তারপর ড্রিঙ্কস ব্রেক হয়ে গিয়েছিল, তো পরিবেশ আরো গরম হয়ে যায়, এটাই অভিব্যক্তি ছিল। বাট হ্যাঁ, একটু আধটু গরম হয়ে গিয়েছিল, বিকজ এমনই একটা স্টেজ ছিল ম্যাচের। আই থিঙ্ক এশিয়া কাপ ছিল, দুটো টিমের মধ্যে যে জিতবে সেই কোয়ালিফাই করবে। এবার যদি ওই পর্যায়ে আমি আউট হয়ে যেতাম, তো হয়তো টিমের পক্ষে জেতাটা খুবই মুশকিল হয়ে যেত। তো এটাই, এমন কিছু হয়নি যতটা শাহিদ আফ্রিদির সঙ্গে হয়েছিল, ততটা কামরান আকমালের সঙ্গে হয়নি। কিন্তু কামরান আকমাল তো খুবই অ্যাপিল করেন। কামরান আকমালই নয়, গোটা পাকিস্তানি খুব অ্যাপিল করে। আর আকমালের তো আমরা শুনতে পাই পেছন থেকে খুব আওয়াজ আসে, সাবাস সাবাস। ব্যাটসম্যানরা তো নিশ্চয়ই বিরক্ত হয়। আসলে অভ্যেস হয়ে গেছে। আসলে প্রথম ব্যাপার হলো ভালো যে আমরা পাকিস্তানের সঙ্গে বেশি খেলি না, হলে আমাদের কান খারাপ হয়ে যেত, ওরা এত অ্যাপিল করে। আচ্ছা, এটা কি জেনে বুঝে আপনার কনসেন্ট্রেশন নষ্ট করার জন্য করা হয়? দেখুন, প্রত্যেকটা কিপার আলাদা, প্রত্যেক কিপারের ইন্ডিভিজুয়ালিটি আছে। এবার আপনি যদি MS ধোনিকে দেখেন, ও অতটা কথা বলে না যত আকমাল বলে, তো ওর নিজের আলাদা আলাদা থিঙ্কিং আছে। প্রত্যেক কিপার, প্রত্যেক ইন্ডিভিজুয়াল আলাদা হয়। কিন্তু যখন আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন তখন এসব এত কানে আসে না, কারণ এত লোক ওখানে চিৎকার করে।
তখন আর ওটাতে কিছু যায় আসে না। তবে হ্যাঁ, অনেকবার উনি তো যখন একদমই প্রেশার, আপনার পেছনে দাঁড়িয়ে কানের কাছে বলতে থাকেন। অ্যাটলিস্ট ক্রিকেটে একটাই জিনিস ভালো যে যখন বোলার বল করতে যাবে তখন ফিল্ডে একদম চুপ থাকা দরকার। তো মেবি সেটাতে তখন এসবে কিছু যায় আসে না। তবে হ্যাঁ, যখন প্রেশার অনেক বেশি থাকে, আশেপাশে ফিল্ডাররা চেঁচামেচি করে, তখন মেবি চাপ বেড়ে যায়। যখন আপনার অস্ট্রেলিয়ান প্লেয়ারদের সঙ্গেও তর্ক বিতর্ক হয়, তো তার কি কারণ থাকে? পাকিস্তানেরটা যেমন বোঝা যায়, কারণ সম্পর্কটা এরকম। দেখুন, অনেক দিন ধরে অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া হ্যাভ বিন দ্য টপ টিমস ইন দ্য ওয়ার্ল্ড। আপনি যদি দেখেন অস্ট্রেলিয়াকে যদি কেউ ভালো কম্পিটিশন দিয়ে থাকে, সদ্য ইংল্যান্ড হারিয়েছে ওদেরকে, নো ডাউট, কিন্তু তার আগে যদি কেউ ওদেরকে হারিয়েছে সেটা কিন্তু হলো ইন্ডিয়া, সেটা অস্ট্রেলিয়াতে গিয়েই হোক বা ইন্ডিয়া। মানুষ তো খুবই খুশি হয়েছিল যে রিকি পন্টিং এর অ্যারোগেন্সকে চ্যালেঞ্জ করেছিল গৌতম গম্ভীর। যখনই আমি অস্ট্রেলিয়ার এগেনস্টে খেলতে যাই তখনই চেষ্টা থাকে ভালো করার, যাতে লোকে জানতে পারে যে বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ডের এগেনস্টে, ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ডের এগেনস্টে আপনি যখন রান করতে পারেন তখন একটা আলাদা স্যাটিসফ্যাকশন হয়। আইপিএল এর সময় আমি শুনেছি যখন আপনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছিলেন, তখন ড্যানিয়েলের সঙ্গেও আপনার অনেক কথা কাটাকাটি হয়েছিল। ড্যানিয়েল ক্রিশ্চিয়ানকে আমি সেভাবে চিনতামও না, আর ওর সঙ্গে তেমন ইন্টারাকশনও হতো না। আমি শুধু ওকে এটুকুই বলেছিলাম, না আমি আপনাকে জানি, না ভবিষ্যতে জানতে চাই। কিন্তু টিভিতে যারা দেখে বা যেসব রিপোর্টার রিপোর্ট করে বা যেসব পাবলিক দেখে, তাদের মনে হয় যে গৌতম গম্ভীর পারলে উল্টো দিকের লোকটার ঘাড় মোটকে দেয়। না স্যার, আমি তো এতটা শক্তিশালীও নই যে কারোর ঘাড় মোটকে দেবো। তবে হ্যাঁ, এটা চেষ্টা করি যে মাঠে যখন নামবো তখন ম্যাচ জিতি, আর অন্য কিছু আমার মাথায় থাকে না। কারণ খবরের কাগজে এভাবে খবর ছাপে, আমি হেডলাইন দেখেছি, আবার ক্ষুব্ধ হলো গম্ভীর, আবার সে বিশৃঙ্খলা। এত কিছু বিশৃঙ্খলা তো ঘটেনি স্যার, কোনো ঝড় আসেনি। কিন্তু হ্যাঁ, ঠিক আছে, অনেক সময় রাগ হয়ে যায়, কিন্তু অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আপনি যখন যেমনভাবে ম্যাচিওর হতে থাকেন, আমি অনেক কিছু শিখেওছি। যেমন শেন ওয়াটসনের সঙ্গে এগেনস্টে যা ঘটেছিল, আমাকে ব্যান করা হয়েছিল তারপরে। তো এর থেকে আমি অনেক কিছু শিখেছি যে কোনোভাবেই আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ব্যান হতে পারি না, বিকজ ব্যান হয়ে যাওয়া একটা অনেক বড় ট্যাগ, অনেক ঝামেলার পর সেটা থেকে বেরোনো যায়। তো এরপর আমি বুঝতে পেরেছিলাম যে ওইসব না হওয়াই ভালো। আই থিঙ্ক আই হ্যাভ কন্ট্রোলড আ লট, বাট ওয়ান্স আ ওয়াইল উত্তক্ত কথাবার্তা, তর্ক হয়, ঠিক আছে, ওটা তর্ক অবধি তো মানে ঠিক আছে, কিন্তু এই কোনোই মেরে দেওয়া, এটা তো ওটা আই থিঙ্ক ওটা অনেস্টলি আমার এখনো মনে হয় ওটা আমি জেনে বুঝে করিনি। ইট জাস্ট হ্যাপেন্ড বিকজ আমি সেকেন্ড রান নেওয়ার জন্য ছুটছিলাম অ্যান্ড ইট জাস্ট হ্যাপেন্ড ইন দ্য মোমেন্টাম। কিন্তু ঠিক আছে, ওটা হয়ে গিয়েছে, ম্যাচ রেফারি আমাকে ব্যানও করে দিয়েছিল, দ্যাট ইজ ফাইন। কিন্তু তারপর আমি বুঝতে পারি এসব ঘটনা না ঘটাই ভালো, আমার নিজেকে কন্ট্রোল করা উচিত ছিল। গৌতম, যখন ফাইনালে আমরা জিতলাম আর তারপর শাহিদ আফ্রিদি পাকিস্তানে গিয়ে একটি মন্তব্য করেন এবং আপনাকে রেফার করে উনি বলেন যে যারা ভারতীয় ওদের মন পাকিস্তানিদের মতো বড় হতে পারে না, আর উনি বলেন যে আপনি অত পরিষ্কার আর বড় মনের নয়, যে ধরনের কথা আপনি বলেছিলেন। আমি শাহিদ আফ্রিদিকে নিয়ে একটাই কথা বলতে চাই যে ও আজও সেই বয়সেই আছে যে বয়সে ও খেলা শুরু করেছিল। ও অ্যাজ আ ইন্ডিভিজুয়াল বড় হয়নি। 16 বছর বয়সে ও ডেবিউ করেছিল। ও আজও বুদ্ধির দিক থেকে ও মানসিকভাবে এখনও 16 বছরেরই রয়েছে। বিকজ যেভাবে ও কমেন্ট করেছে এর থেকে বেশি আমি আর কিছু বলতে পারি না ওর ব্যাপারে। কারণ আমার এখনও মনে আছে যে আমি এই কথাটা বলেছিলাম যে আমরা ম্যাচ যদি জিতি, ওয়ার্ল্ড কাপ জিতি, তা শুধু 26/11-এর ভিক্টিমদের জন্যই হবে। এতে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করিনি, কিছুই না। ওটা শুধুমাত্র আমার পার্সোনাল উইশ ছিল। এই কথাটা যদি শাহিদ আফ্রিদি নিজের শব্দ বসিয়ে নিজের মতো উনি করে বলেন, একদমই মন গড়া কথা বলেছেন। আপনি বলেছিলেন যে এই জয় হলো একটা ট্রিবিউট ওই ভিকটিমদের জন্য যারা 26/11-এ প্রাণ এক্স্যাক্টলি, হারিয়েছিলেন। আর ওটা আমার একেবারেই পার্সোনাল উইশ ছিল। যদি আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে যে ওই জয় আপনি কাকে ডেডিকেট করতে চান, তো সেটা আপনার উইশ অনুযায়ী আপনি বলবেন। তো সেটাও সেম ছিল, আমার ইচ্ছে ছিল যে আমার ওদের ট্রিবিউট দেওয়া, মানে 26/11-এর ভিকটিমদেরকে। বাকি যেভাবে ও কথাটা ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে, আই থিঙ্ক এতেই বোঝা যাচ্ছে যে ও আজও একই বয়সে আটকে রয়েছে যে বয়সে ও শুরু করেছিল, 16 বছরেই রয়েছে। তো ওকে একটু ম্যাচিওর হতে হবে তাড়াতাড়ি। তবে এখনো যখন হয়নি, তবে মনে হয় না আর পরেও হবে। গৌতম, এটা কি সত্যি যে আপনি যদি ক্রিকেট না খেলতেন তাহলে আপনি আর্মিতে থাকতেন? 100%। আই থিঙ্ক আজও আমার প্রথম প্রেম এবং আমার প্যাশন হলো আমি, আর এটা একদম শুরু থেকে রয়েছে। আর আজও যদি আমাকে আমার আলটিমেট ড্রিম কি জিজ্ঞেস করেন, তো আমার এটাই মনে হয় যে আমি যে কোনোভাবে আর্মিতে যুক্ত হতে পারি বা আর্মির লোকেদের সাহায্য করতে পারি। আই থিঙ্ক দ্যাটস মাই আলটিমেট ড্রিম। আর স্কুলেও আমার সবসময় মনেই হতো যে আমি আর্মিতে যাব। কিন্তু ফর্চুনেটলি অর আনফর্চুনেটলি ক্লাস 12-এ আমি যখন রঞ্জি ট্রফি খেলে ফেলি, তখন সবাই আমার বাড়ির লোকে আমাকে বুঝিয়েছিল যে তুমি শুধু এক ধাপ পিছিয়ে রয়েছো ইন্ডিয়া খেলার জন্য। রঞ্জি ট্রফিতে ভালো খেললে তুমি, তারপর ইন্ডিয়া টিমে খেলতেও পারবে। তো আমি 12th-এ রঞ্জি ট্রফি খেলে ফেলি, আর তখন এটাই কারণ ছিল যে আমি কন্টিনিউ করি। কিন্তু আজও আমার সব থেকে বড় প্যাশন আর্মি। তার মানে আপনার মধ্যে অ্যাগ্রেশন আছে, ক্ষোভ আছে, যেটা আপনি পাকিস্তানের বিরুদ্ধেই প্রকাশ করতে চান, সেটা আর্মি হোক বা ক্রিকেট। না স্যার,
স্যার শুধুমাত্র পাকিস্তানের এগেনস্টেই নয়, আমার মনে হয় যে নিজের দেশের জন্য কিছু করাটা খুবই জরুরি। বিকজ আমাদের এমন লোকজন প্রয়োজন যে নিজের থেকে নিজের দেশের কথা বেশি ভাববে। তো আমার সবসময় এটাই স্বপ্ন ছিল, যে কোনোভাবে আমি দেশের জন্য কিছু কন্ট্রিবিউট করতে পারি। তো ওই সময় আমার মাথায় এটাই ছিল যে আই থিঙ্ক আমার কাছে দেশের সবথেকে বড় হিরো হলো এই দেশের সেই সেনারা যারা সর্বক্ষণ আমাদের দেশকে প্রোটেক্ট করে চলেছে, তা সে আর্মি হোক, নেভি হোক বা এয়ারফোর্স হোক। আই থিঙ্ক বাকি যে যত ইচ্ছে নাম করুক, ইট ডাজন্ট মেক এ ডিফারেন্স টু মি। তা সে ক্রিকেটার হোক বা বলিউড স্টার হোক বা পলিটিশিয়ান হোক। আসলে অ্যাকচুয়াল ফেম বা অ্যাকচুয়াল হিরো হলো এই দেশের সেনারা বা আর্মিতে যারা রয়েছেন, যারা এই দেশকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। তো দ্যাট ইজ মাই হার্ট গোজ ফর দেম। আর আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমার একমাত্র স্বপ্ন কি, তো আমি বলবো আমি যদি আর্মির জন্য কিছু করতে পারি সারা জীবনে, তাহলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না।